দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েরা, আশা করি সকলেই তোমরা সুস্থ আছো, বাড়িতেই আছো এবং পড়াশোনাও ভালোভাবে চালিয়ে যাচ্ছ। আমাদের স্কুল থেকেও একটা উদ্যোগ নিয়েছে, হয়তো ছেলেমেয়েরা কীরকম পড়াশোনা করছে কি করছে না তার জন্য যতটুকু সম্ভব হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পড়ানোর ব্যবস্থা করছি এবং ইউটিউবের মাধ্যমেও কিছু দিব, পড়াশোনা কিছু দেওয়া হবে তোমাদের। তো তার আগে একটু বলি, তোমাদের একাদশ শ্রেণীতেও আমি একটা কথা বলেছিলাম যে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটাকে বলা হয় উচ্চশিক্ষার প্রবেশদ্বার। কারণ তোমাদের ভবিষ্যতে নিজের পছন্দ মতো বিষয় নিয়ে এবং পছন্দ মতো বিষয় নিয়ে এবং পছন্দ মতো কলেজে ভর্তি হতে গেলে ভালো রেজাল্ট করতেই হবে। এবার নিশ্চয়ই শুনেছ যে বছর এইচএস পরীক্ষায় যেখানে আউটস্ট্যান্ডিং অর্থাৎ 90%-এর ওপর মার্কস পেয়েছে প্রায় 30,000 ছেলে মেয়ে, সেখানে তারা নিজস্ব পছন্দ মতো বিষয় নিয়ে পড়তে পারবে নিজের পছন্দ মতো কলেজে। তো তোমরাও পারবে, তোমাদেরও দ্বারা সম্ভব, তোমাদের পড়াশোনা করতে হবে, সেইভাবে এগিয়ে যেতে হবে। আজ যেটা আলোচনা করব, তোমাদের সিলেবাস আলোচনা করব আর একটু সাজেশন ভিত্তিক পড়াবো, এই কারণেই যে প্রায় 2 মাসের মতো হতে চললো, 2-2.5 মাস পড়াটা। তার জন্য একটু সাজেশন ভিত্তিক আমি কী ধরনের প্রশ্ন আসে সিলেবাসের সাথে সাথে এবং কোন অধ্যায় থেকে কত সেটাও নিয়েও আলোচনা করব। যাই হোক, তোমাদের দ্বাদশ শ্রেণীতে মোট 10টি অধ্যায় রয়েছে, বিষয় রয়েছে। এই অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায় রয়েছে, দেখো তোমার লেখা রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন। এখানে দেখো, এটাকে বলা হয় বাংলায় হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এই আন্তর্জাতিক সম্পর্ক থেকে কি হবে, দেখো একটাই প্রশ্ন লেখা রয়েছে, ডিএ ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ যে প্রশ্ন হবে সেটা একটাই প্রশ্ন হবে, মানে 8 নম্বরই প্রশ্ন হবে। তাহলে শর্ট প্রশ্ন হবে না আমাদের এখানে, তাহলে বড় প্রশ্ন পড়তে হবে শুধুমাত্র। তাহলে কি কি প্রশ্ন পড়তে হবে, কী ধরনের প্রশ্ন আসে আমি একটা আলোচনা করছি। দেখো যেগুলো এসছে বিভিন্ন সালের, যেমন হচ্ছে কি আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে এবং আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা, তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী। আর একটা রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি এবং বিষয়বস্তু, এই একটা পাঠ গেল। আর এই অধ্যায়ের মধ্যে রয়েছে কয়েকটি ধারণা রয়েছে দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুসারে, সেটা হলো ক্ষমতা, আর একটা হচ্ছে জাতীয় স্বার্থ এবং বিশ্বায়ন। মোট 4টি জিনিস আমরা পড়তে হবে। এখন দেখো ক্ষমতাটা কী জিনিস। ক্ষমতাটা হচ্ছে, ক্ষমতা থেকে কী প্রশ্ন আসে, ক্ষমতা কাকে বলে, এবং 1 নম্বর হচ্ছে ক্ষমতা কাকে বলে এক হলো। দ্বিতীয়ত হচ্ছে ক্ষমতার উপাদানগুলি কী কী, এটা একটা প্রশ্ন। ক্ষমতার বিভিন্ন ধরন বা উপাদানগুলি কী কী। এবার উপাদানের মধ্যে দেখো যে কোনো হয়তো 2টো বা 3টাও দিতে পারে, হয়তো যে ভূগোলের ভূমিকা কী, কিংবা জনসংখ্যার ভূমিকা কী, কিংবা প্রাকৃতিক সম্পদের ভূমিকা কী, কিংবা অর্থনীতি বা সামরিক বা মনস্তাত্ত্বিক উপাদানেরই ভূমিকা কী, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে জাতীয় স্বার্থ রয়েছে। জাতীয় স্বার্থে দেখো জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থের রক্ষার উপায়গুলি কী কী, এরকম আসতে পারে। জাতীয় স্বার্থের শ্রেণীবিভাগ আসতে পারে, জাতীয় স্বার্থের ভূমিকা এবং গুরুত্ব আসতে পারে। এই গেল প্রথম অধ্যায়। এটা কি বললাম, ইন্টারন্যাশনাল রিলেশন থেকে। তাহলে দেখো 4 ধরনের রয়েছে। সাধারণত দেখা যায় প্রতি বছরই যে পড়াশোনা কিন্তু সবগুলোই পড়তে হবে, ধারণাটা নিতে হবে, কিন্তু যেগুলো আসে সেগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক এই পাঠ থেকে আসার সম্ভাবনা বেশি রয়েছে, যেহেতু জাতীয় স্বার্থ এবং ক্ষমতা থেকে 2টি প্রশ্ন 2020 সালে এসছে। তাহলে আমাদের বিশ্বায়ন ট্রফিটা ভালোভাবে পড়ব, আর একটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে ভালো করে পড়ব। এই গেল প্রথম অধ্যায়। দেখো এরপর দেখো দ্বিতীয় অধ্যায় রয়েছে। দ্বিতীয় অধ্যায় রয়েছে দেখো যে ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এখান থেকে কিন্তু কি প্রশ্ন হবে, শর্ট প্রশ্ন হবে। এখান থেকে শর্ট প্রশ্ন হবে। কী ধরনের প্রশ্ন আছে দেখে নাও। এখানে দেখো
এই যে MCQ হবে 3 আর শর্ট অ্যান্সার টাইপ হবে 3, টোটাল হচ্ছে 6 নম্বরের থাকবে। তো এই অধ্যায়ে আছে কি, এখানে যেমন ঠান্ডা লড়াই রয়েছে, ঠান্ডা লড়াই রয়েছে এখানে ট্রফির মধ্যে। ঠান্ডা লড়াইয়ের অর্থ কী, এই ধরনের প্রশ্ন আসতে পারে। বা ঠান্ডা লড়াইয়ের কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, ঠান্ডা লড়াই কবে থেকে শুরু হয়েছিল, ঠান্ডা লড়াই কবে থেকে অবসান ঘটলো, ঠান্ডা লড়াই উদ্ভবের কারণ কী, তারপর হচ্ছে ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন যে পর্যায় রয়েছে সেই পর্যায়গুলোর সাল থাকতে পারে, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তাছাড়া আরও রয়েছে যেমন ইন্দ্রচীন বিরোধ কবে হয়েছিল, বা হাঙ্গেরির বিদ্রোহ কবে হয়েছিল, সুয়েজ সংকট কী বা কবে হয়েছিল, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আবার এই অধ্যায়ে জোট নিরপেক্ষও রয়েছে। জোট নিরপেক্ষ প্রকৃতি কী, তার একটা বৈশিষ্ট্য একটি দিবে লিখতে, হয়তো একটি দিল, প্রকৃতি কী বা বৈশিষ্ট্য কী, উদ্ভব বা নীতিসমূহ একটির, জোট নিরপেক্ষতার একটি নীতি উল্লেখ করো। কিংবা এই ধরনের প্রশ্ন আসলো যে জোট নিরপেক্ষ কার মস্তিষ্ক প্রসূত, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাছাড়া আরও রয়েছে যে মেরুকরণ, এক মেরুকরণ, দ্বিমেরুকরণ, বহু মেরুকরণ কাকে বলে, প্রবক্তাকে, কীভাবে সৃষ্টি হয়েছিল, সেই সম্পর্কও কিন্তু এই থেকে আসতে পারে। আমরা কী করবো তাহলে, শুধু শর্ট করবো, বড় প্রশ্ন করব না। তাহলে আমাদের ধারণাটা নিয়ে নেব, ধারণাটা থাকলেই কিন্তু আমরা সেই অধ্যায় থেকে লিখতে পারবো। ঠান্ডা লড়াই সম্পর্কে একটা থাকবে। যাই হোক, আমি এগুলো যত পারি আমি তোমাদের লিখে পাঠাবো একটা প্যাসেজ করে, সেখান থেকেই প্রশ্ন উত্তর যাতে অনেকগুলো করা যায় সেটার আমি ব্যবস্থা করছি। এরপরে দেখো 3 নম্বর অধ্যায় রয়েছে ফরেন পলিসি, 3 নম্বর অধ্যায়। সেখানে রয়েছে কি, এটা হচ্ছে পররাষ্ট্রনীতি। তাহলে দেখো পররাষ্ট্রনীতি কি, পররাষ্ট্রনীতির উদ্দেশ্য কি, অন্যান্য দেশের পররাষ্ট্রনীতি কি, এইগুলো সম্পর্কে আলোচনা করা হয়। যেমন পঞ্চশীল নীতি, ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের একটা ভূমিকা নিয়েছিল। একটা পঞ্চশীল নীতির একটা নীতি উল্লেখ করো, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। কিংবা সার্ক একটা রয়েছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এর একটা উদ্দেশ্য লেখো, এর একটি নীতি লেখো, কত সালে হয়েছিল, এর শিখর সম্মেলন কোথায় রয়েছে, এর সদর দপ্তর কোথায়, এই ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন এটাও। এরপরে দেখো 4 নম্বর অধ্যায় যেখানে রয়েছে, এরপরে 4 নম্বর অধ্যায় ইউএনও, অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। এখানে দেখো 4 করে রয়েছে, অর্থাৎ MCQ 4 আর শর্ট অ্যান্সার টাইপও 4, মোট 8 নম্বরের প্রশ্ন হবে। এখানে দেখো, এবার দেখো তার ইতিহাস পড়তে হবে, ইউএনের ইতিহাস, মানে কীভাবে উদ্ভব ঘটলো, কোন সম্মেলনে গৃহীত হলো, এর সমূল জাতিপুঞ্জের একটি উদ্দেশ্য লেখো, সমূল জাতিপুঞ্জের একটি নীতি লেখো, এই ধরনের যাবতীয় শর্ট প্রশ্ন। এবং সমূল জাতিপুঞ্জের যে 6টি সংস্থা রয়েছে গুরুত্বপূর্ণ, নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওছি পরিষদ, বা আন্তর্জাতিক বিচারালয় বা কর্ম দপ্তর বা সচিবালয়, এই ধরনের। এবার দেখো প্রত্যেকটি অধ্যায়ে আমরা কি করব, এগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে, নাহলে কিন্তু করা সম্ভব নয়। প্রত্যেকটার গঠন করে নেব, পড়ব। আবার তাদের অধিবেশন কখন বসে, তাদের কার্যাবলীগুলো আমরা দেখে রাখবো। যেমন ধরো সমূল জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ গঠনটা পড়লাম, যে কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছে। তাহলে মোট সদস্য সংখ্যা হচ্ছে স্থায়ী সদস্য এবং অস্থায়ী সদস্য, মোট 15 জন সদস্য নিয়ে গঠিত হয়েছে। সেখানে স্থায়ী সদস্য 5, অস্থায়ী সদস্য 15। তাহলে হয়তো প্রশ্ন দিতে পারলো যে সমূল জাতিপুঞ্জের স্থায়ী সদস্য কত, তাহলে উত্তর হলো 5। এই ধরনের প্রশ্নগুলো আমরা ভালোভাবে ডিটেলসে পড়ে নেব। এই অধ্যায়টা ডিটেলসে না পড়লে কিন্তু এটা সম্ভব নয়। ভালোভাবে পড়তে হবে, যাতে একটা প্রশ্ন যাতে MCQ এবং শর্ট অ্যান্সার টাইপ যাতে মিস না যায়। আমরা যদি 90-এর ওপরে মার্কস পেতে চাই বিষয়ে, তাহলে কিন্তু এতে ভুল না হয়। তাহলে আমাদের সবগুলোই ভালোভাবে পড়তে হবে। তোমাদের যে কোনো বই রয়েছে, যে কোনো নোট বই হোক বা টেক্সট বুক হোক, সব বই কিন্তু ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরের যেটা অধ্যায় রয়েছে দেখো, সাম মেজর পলিটিক্যাল ডকট্রিন, যেখানে বলা হচ্ছে কি কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। দেখো এখানে লেখা রয়েছে, দেখো 8 লেখা রয়েছে, শুধুমাত্র 8, মানে কি বড় প্রশ্ন, ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নই হবে, একটা প্রশ্ন হবে এই অধ্যায় থেকে। এখানে ডেসক্রিপটিভ টাইপের একটা প্রশ্নই হবে, বেশি প্রশ্ন হবে না। তাহলে দেখো এখানে দেখো
এখানে একটা প্রশ্ন লিখতে হবে, তাহলে বড় প্রশ্ন শর্ট প্রশ্ন করা দরকার নেই। তাহলে কি ধরনের প্রশ্ন আসে অধ্যায় থেকে? এখানে দেখো তিনটি ধারণা রয়েছে, টপিকের মধ্যে রয়েছে তিনটি বিষয়। কি কি রয়েছে? তোমাদের সিলেবাস অনুসারে রয়েছে একটা মার্ক্সবাদ, একটা উদারনীতিবাদ, আর একটা হচ্ছে গান্ধীবাদ। তাহলে তিনটিকে আমরা ভালোভাবে এখানে কিন্তু পড়াশোনা করব। যেমন হতে পারে প্রশ্ন দিল হয়তো উদারনীতিবাদ, যেখানে বলা হয় উদারনীতিবাদের মূল সূত্রগুলি আলোচনা করো বা মূল নীতিগুলি লেখো, বা নয়া উদারনীতিবাদ এর মূল নীতিগুলি লেখো বা বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে হয়ে গেল একটা। এরপর দেখো মার্ক্সবাদ, মার্ক্সবাদের মূল সূত্রগুলি লেখো, কিংবা যে মার্ক্সবাদের মূল সূত্রগুলি রয়েছে যে কোনো দুটি লিখতে দিল। দণ্ডমূলক বস্তুবাদ রয়েছে, ঐতিহাসিক বস্তুবাদ রয়েছে, তারপর শ্রেণী সংগ্রাম তত্ত্ব রয়েছে, বিপ্লব সংক্রান্ত তত্ত্ব রয়েছে, উদ্বৃত্ত তত্ত্ব রয়েছে এবং রাষ্ট্র সম্পর্কীয় তত্ত্ব রয়েছে। যে কোনো হয়তো দুটো দিল কিংবা একটি দিল, পার্ট দিল। এটা একটা পার্ট চলে গেল। এবার দেখো আর একটা রয়েছে যে কি গান্ধীবাদ। গান্ধীবাদের কি কি রয়েছে? গান্ধীবাদের মৌলিক নীতিগুলি কী কী? মৌলিক নীতিগুলির মধ্যে হয়তো যে কোনো দুটো নীতি থেকে উল্লেখ করে দিতে পারে যে গান্ধীজির অহিংস নীতি কী, বা গান্ধীজির সত্যাগ্রহ নীতি কী, বা গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত ধারণা কী, গান্ধীজির সর্বোদয় সম্পর্কে ধারণা কী। এই ধরনের প্রশ্ন থাকতে পারে। আর একটা প্রশ্ন হচ্ছে গান্ধী গান্ধী রাষ্ট্র সম্পর্কে গান্ধী এবং মার্ক্সবাদের হয়তো পার্থক্য কী। এই প্রশ্নগুলো কিন্তু করতে হবে এই অধ্যায় থেকে। এটা গেল কি? তাহলে আমরা কি পেলাম? যে 1, 2, 3, 4, 5টি অধ্যায়। দেখো প্রথম 5টি অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায়টা ইন্টারন্যাশনাল রিলেশন, প্রথম অধ্যায় যে রয়েছে সেখানে কিন্তু বড় প্রশ্ন আসছে। এবার 5 নম্বর অধ্যায় যেটা হয়েছে যে সাম মেজর পলিটিক্যাল ডক্ট্রিন, সেখানে কতগুলি রাজনৈতিক মতবাদ রয়েছে, সেই অধ্যায় থেকে কিন্তু শুধু বড় প্রশ্ন হবে। আর ওই দুটো অধ্যায় থেকে 3টি অধ্যায় থেকে শর্ট প্রশ্ন হচ্ছে, মানে ছোট প্রশ্ন হচ্ছে। এরপর দেখো এরপরে 7 নম্বর 6 নম্বর অধ্যায় রয়েছে। এখানে রয়েছে কি অর্গান অফ গভর্নমেন্ট, মানে কি সরকারের বিভিন্ন বিভাগ। দেখো দুরকমভাবে লেখা রয়েছে। দেখো এক জায়গায় লেখা রয়েছে মানে 1 × 6 = 6, আবার 1 × 2 = 2, আবার 1 × 1 সমান কত রয়েছে? 1 × 8 = 8 রয়েছে। মানে কি এই অধ্যায় থেকে হয় যদি বড় প্রশ্ন হয় তাহলে ছোট প্রশ্ন হবে না, ছোট প্রশ্ন হলে বড় প্রশ্ন হবে না এই অধ্যায় থেকে। তাহলে আমরা সেইভাবেই পড়ব। তাহলে এখন যদি বড় প্রশ্ন হয় তাহলে কি কি হতে পারে বড় প্রশ্ন, আর শর্ট প্রশ্ন হলেই বা কী কী হতে পারে সেই সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো বড় প্রশ্ন বিগত বছরগুলিতে যেগুলো এসছিল, যেমন হচ্ছে কি ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি কাকে বলে, এই নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এটা একটা পার্ট হয়ে গেল। এবার দেখো শাসন বিভাগ, শাসন বিভাগের কার্যাবলী এবং ভূমিকা লিখো। এটা একটা পার্ট হলো, একটা প্রশ্ন হলো। কিংবা আমলাতন্ত্র কাকে বলে, আমলাতন্ত্রের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। এরপর রয়েছে এটাকে হলো শাসন বিভাগের পার্ট থেকে। এবার দেখো আইন বিভাগ থেকে, কারণ সরকারের তো 3টি অংশই থাকে, তাই তো। এবার দেখো আইন বিভাগের কি, আইন বিভাগের কাজ থাকতে পারে। এবার দেখো আইন বিভাগের 2টি কক্ষ থাকে বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন, যেমন আমাদের দেশে 2টি কক্ষ রয়েছে, অন্য দেশে হয়তো 1টি কক্ষ রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকমের বিভিন্ন দেশ সেটা নিয়েছে। তাহলে এক কক্ষ বিশিষ্ট সুবিধা বেশি না দ্বিকক্ষ বিশিষ্ট কক্ষের সুবিধা বেশি? অর্থাৎ কী প্রশ্ন হতে পারে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও, বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবার দেখো আর একটা হয়েছে কি, তাহলে শাসন বিভাগ হলো, আইন বিভাগ হলো, এবার বিচার বিভাগ। এখানে দেখো বিচার বিভাগের কি কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবার একটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে বিচার বিভাগ থেকে, যেটা হচ্ছে কি বিচার বিভাগের স্বাধীনতা ও তার শর্তাবলী কীভাবে রক্ষিত হয়, সে পার্টটাও কিন্তু রয়েছে। তাহলে আমরা কি পেলাম? সরকারের বিভিন্ন বিভাগ থেকে কি এই বড় প্রশ্নগুলো পেলাম। এবার শর্ট প্রশ্ন হতে পারে, তাই তো। কীরকম হতে পারে? যেমন দিয়ে দিল হয়তো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে একটি যুক্তি দাও, একটি, বা বিপক্ষে একটি যুক্তি দাও। কিংবা বিচার বিভাগের স্বাধীনতার একটি শর্ত উল্লেখ করো, তাই তো। কিংবা আমলাতন্ত্র কাকে বলে, তারপর সরকারের রাজনৈতিক অংশ কাকে বলে, বা অরাজনৈতিক অংশ কাকে বলে। এই ধরনের অনেক প্রশ্ন আছে দেখবে। তাহলে আমাদের এই অধ্যায়টা কিন্তু, তাহলে কি পেলাম আমরা? বড় করেও পড়তে হবে, বড় প্রশ্নও পড়তে হবে, আবার ছোট প্রশ্নও পড়তে হবে, মানে দুটোই ভালো করে কিন্তু পড়তে হবে। আচ্ছা এরপর দেখো 7 নম্বর অধ্যায়টা দেখো, 7 অধ্যায় কি লেখা রয়েছে যে এখানে হচ্ছে কি, এটা হচ্ছে ভারতের শাসন বিভাগ।
ভারতের অংশ চলে আসলো। দেখো এই অধ্যায় থেকে লেখা রয়েছে 12 মার্ক লেখা রয়েছে, অর্থাৎ ভাগটা দেখে নাও একবার। MCQ 2 এবং শর্ট অ্যান্সার টাইপ হচ্ছে 2, আর একটা বড় প্রশ্ন হচ্ছে 8। তাহলে বোঝা গেছে, তাহলে এই অধ্যায় থেকে কিন্তু অবশ্যই একটা বড় প্রশ্ন হবে, প্লাস কী হবে তার সাথে 4 মার্কসের ছোট প্রশ্ন হবে। তাহলে বড় প্রশ্নগুলো কি কি আসতে পারে, বড় প্রশ্ন কী ধরনের প্রশ্ন আসে? দেখো এই অধ্যায়ে তোমাদের সাধারণত দেখো কি কি রয়েছে, দেখো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। তাহলে 4টা জিনিস আছে। তাহলে 4টার মধ্যে দেখো কী ধরনের প্রশ্ন পড়তে পারে, যেমন যেমন ধরো যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, অথবা ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, অথবা মুখ্যমন্ত্রীর ক্ষমতা বা পদমর্যাদা আলোচনা করো, অথবা রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, কিংবা উপরাষ্ট্রপতিরও ক্ষমতা বা পদমর্যাদা আলোচনা করো। এই ধরনের প্রশ্নগুলো, এই ধরনের বড় প্রশ্ন আসতে পারে। এবার দেখো শর্ট প্রশ্ন হবে। শর্ট প্রশ্ন যেমন ধরে নাও যে রাষ্ট্রপতি থেকে একটা শর্ট প্রশ্ন দিল যে রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার, তাহলে এই ধরনের শর্ট প্রশ্ন হয়ে গেল। বা রাজ্যপালের জন্য কত বছর বয়স দরকার, একজন মুখ্যমন্ত্রী হলে কত বছর দরকার, প্রধানমন্ত্রী হলে কত বছর দরকার, তাদের একটি যোগ্যতা লেখো নির্বাচনের ক্ষেত্রে। তাহলে কি অপসারণ কিভাবে হয়, নির্বাচন কিভাবে হয়, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু শর্ট প্রশ্ন সেখান থেকে থাকতে পারে। এই হলো তোমার 7ম অধ্যায়, ভারতের কি বললাম, ভারতের শাসন বিভাগ। এরপরের অধ্যায়টা দেখো যেটা রয়েছে 8 নম্বর অধ্যায়, এটা হচ্ছে লেজিসলেটিভ ইন ইন্ডিয়া, মানে কি ভারতের আইন বিভাগ। দেখো ভারতের আইন বিভাগ থেকে, মানে কেন্দ্রীয় আইন বিভাগ বলা হয়। সেখানে দেখো ভারতের কেন্দ্রীয় আইন বিভাগের একটা 2টি অংশ আছে আমাদের, মানে 3টি অংশ নিয়ে গঠিত, যদিও 2টি কক্ষ আছে। 2টি কক্ষ কি, একটি রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা, মানে 2টি কক্ষ, একটা উচ্চকক্ষ নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা আর নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। তাহলে এই 2টি কক্ষ নিয়ে গঠিত। এখন দিতে পারে কি কি প্রশ্ন হতে পারে, এই অধ্যায় থেকে দেখো 10 নম্বর রয়েছে, তাহলে অবশ্যই 12 নম্বর কিন্তু এই অবশ্যই বড় প্রশ্ন হবে একটা ডেসক্রিপটিভ টাইপের, যেহেতু কত রয়েছে 12 নম্বর, এই 10 নম্বর মার্কসে রয়েছে, আর 2 নম্বর MCQ হবে। তাহলে বড় প্রশ্নগুলো কি আসতে পারে, তাহলে কি আসতে পারে, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলীগুলি আলোচনা করো, তাই তো। আর একটা প্রশ্ন হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক কি আলোচনা করো। এই দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু দুটো প্রশ্নই করতে হবে ভালোভাবে। তাছাড়া কি আসতে পারে, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। তারপর পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি, পার্লামেন্টের অর্থ বিল কীভাবে, অর্থ বিলের সংজ্ঞা দাও, অর্থ বিল কীভাবে পাস হয়, এই ধরনের প্রশ্ন আসতে পারে। একইভাবে কি আসতে পারে, যেমন এটা হলো পার্লামেন্টের ক্ষেত্রে হলো, তেমনই রাজ্য আইনসভাও রয়েছে। আবার রাজ্য আইনসভার ক্ষেত্রে 2টি কক্ষও থাকে, অনেক রাজ্যে 2টি কক্ষ রয়েছে, ভারতের ক্ষেত্রে 6টি অঙ্গরাজ্যে, এখন বর্তমানে বোধহয় 5টি। আচ্ছা যাই হোক, সেখানে কি কি পড়তে পারে, যে অঙ্গরাজ্যের আইনসভার গঠন, আইন মানে অঙ্গরাজ্যের বিধানসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এটা একটা প্রশ্ন হতে পারে। এই ধরনের প্রশ্ন সাধারণত বড় প্রশ্ন হয়ে থাকে। আর একটা কি শর্ট প্রশ্ন, এখানে কিন্তু MCQ 2টো থাকবে, তাই তো। হয়তো দিয়ে দিল, এখন প্রশ্ন দিল, এই যে একটু আগে প্রথমেই বললাম যে যে কেন্দ্রীয় আইনসভা কী নিয়ে গঠিত, শর্ট প্রশ্ন দিল হয়তো। তাহলে সেখানে হচ্ছে উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত। তাহলে এই ধরনের প্রশ্ন থাকতে পারে। এরপরের দেখো, এরপরের যে অধ্যায় রয়েছে, এরপরের অধ্যায়টা দেখো তোমাদের 9ম অধ্যায়, সেখানে হচ্ছে কি ভারতের বিচার ব্যবস্থা। দেখো ভারতের বিচার ব্যবস্থা, এই অধ্যায় থেকে দেখো একই রকম, এই যে আগের অধ্যায় যে বলেছিলাম যে সাম মেজর পলিটিক্যাল ডক্ট্রিন, আর এই অধ্যায়টা প্রায় একই রকম। কীরকম একই রকম, হয় শর্ট প্রশ্ন হবে, না হলে বড় প্রশ্ন হবে, তাই তো। হয় শর্ট প্রশ্ন হবে, না হয় কি হবে, বড় প্রশ্ন হবে। দুটো পার্ট, এক যদি বড় প্রশ্ন হয় তাহলে শর্ট প্রশ্ন হবে না, আর শর্ট প্রশ্ন হলে বড় প্রশ্ন হবে না। তাহলে তোমাদের এটা বোঝা গেছে। তাহলে যদি বড় প্রশ্ন হয় তাহলে কি আসতে পারে, প্রথম যেটা প্রশ্ন হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, এটা প্রশ্ন অবশ্যই করতে হবে। কিংবা কি আসতে পারে, সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী
ও পদমর্যাদা আলোচনা করো, বা রাজ্যের হাইকোর্টের ক্ষমতা গঠন কার্যাবলী আলোচনা করো। বড় প্রশ্নের মধ্যে এই ধরনের প্রশ্ন আসতে পারে। আরও আসতে পারে যে টিকা লেখো, লোক আদালত একটা রয়েছে। আরও আসতে পারে কি ক্রেতা সুরক্ষা আদালত। লোক আদালতের যেরকম সংক্ষিপ্ত ইতিহাস, গঠন, ক্ষমতা এবং কার্যাবলী। আবার ভারতের ক্রেতা আদালত, ক্রেতা সুরক্ষা যেটা আদালত, সে আদালতের ক্ষেত্র জেলা স্তরের আদালত, রাজ্য স্তরের আদালত যে রয়েছে সেগুলোর কিন্তু গঠন, ক্ষমতা ও কার্যাবলী বড় প্রশ্নের মধ্যে আসতে পারে। আর যদি শর্ট প্রশ্ন হয় তাহলে শর্ট প্রশ্ন সবগুলি হবে। যদি বড় প্রশ্নগুলো ভালোভাবে করে রাখি তাহলে শর্ট প্রশ্নগুলো অবশ্যই উত্তর লেখা যাবে, তাই না? এই হলো ভারতের বিচার বিভাগ যেটা হচ্ছে। এরপর দেখো শেষ যেটা অধ্যায়, শেষ অধ্যায় কী রয়েছে? শেষ অধ্যায় দেখো, শেষ অধ্যায় রয়েছে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, যাকে বলা হয় লোকাল সেলফ গভর্নমেন্ট লিখেছে। এখানে দেখো 4 আর 2 টোটাল কত হয়েছে? 6 নম্বর হয়েছে। অর্থাৎ এমসিকিউ হবে 4 আর শর্ট অ্যান্সার টাইপ হবে 2। এখানে শর্ট প্রশ্ন হবে। তাহলে কী ধরনের শর্ট প্রশ্ন হয় একটু আমি বলে দিচ্ছি। শর্ট প্রশ্নগুলো কী ধরনের হয় দেখো, ভারতের যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই যেখানে রয়েছে, সেখানে কি, সেখানে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার মধ্যে গ্রামীণ এলাকার স্বায়ত্তশাসন ব্যবস্থা। প্রথমত গ্রামীণ এলাকার কি হতে পারে? পঞ্চায়েত, যেটাকে গ্রাম পঞ্চায়েত বলা হয়, তার উপরে পঞ্চায়েত সমিতি, তারপর জেলা পরিষদ। এবার শহর অঞ্চলের শাসন ব্যবস্থা, যাকে কি বলা হয়? পৌরসভা বা মিউনিসিপ্যালিটি। আবার দেখো বড় বড় শহর যেগুলোকে, সেগুলোকে বলা হয় পৌর নিগম বা কর্পোরেশন বলা হয়। তাহলে প্রত্যেকটি শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা ধারণা জানতে হবে। কোন সালে পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট, শর্ট প্রশ্ন, অনেক শর্ট প্রশ্ন থাকে এবং তোমাদের জীবনেও কাজে লাগবে এইগুলো। অন্যান্য বিষয়ের পরীক্ষার ক্ষেত্রেও ভবিষ্যতে কাজে লাগে। প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যত শর্ট প্রশ্ন মনে রাখতে পারবে ততই ভালো। এবার দেখো আরও প্রশ্ন হচ্ছে কি, যেরকম হচ্ছে কি পঞ্চায়েত সমিতি হোক কিংবা জেলা পরিষদ হোক বা পৌরসভা হোক বা পৌর নিগম হোক, তাদের আয়ের উৎস কী? এটা হতেই পারে, এই ধরনের আয় প্রশ্ন দিতেই পারে, থাকেও। তাদের যে কোনো একটি কার্যাবলী উল্লেখ করো, বা দুটি আয়ের উৎস লেখো, বা তাদের বয়সের পঞ্চায়েত সমিতির সদস্য হওয়া কিংবা গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য বয়সের যোগ্যতা কী। এখানে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। তোমাদের এই গেল সিলেবাস। আর একটু বলছি তোমাদের, দেখো তাহলে টোটাল আমরা কি পেলাম? একই রকম 11-এর মতোই সম্পূর্ণটা মার্কস প্যাটার্নটা। তোমরা এমসিকিউ যেটা থাকবে 24 নম্বরে, টোটাল 24। শর্ট অ্যান্সার টাইপ তাহলে কত হচ্ছে? 16। তাহলে মোট হলো শর্ট প্রশ্নই মোট গিয়ে হচ্ছে কত? 40। আর এদিকে ব্রড প্রশ্ন মানে ডেসক্রিপটিভ টাইপ যেগুলো অ্যান্সার রয়েছে, যেগুলো সেগুলি লিখতে হবে কটা? মোট 5টি, 5 আর 40, 40 80, আর প্রজেক্টে 20, টোটাল গিয়ে হলো 100। এবার দেখো আর একটু আমি বলে দিচ্ছি। দেখো এই যে ইন্টারন্যাশনাল রিলেশন একটা অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কি সাম মেজর পলিটিক্যাল ডকট্রিন, 2টি অধ্যায়। আর হচ্ছে কি ভারতের শাসন ব্যবস্থা আর ভারতের আইন বিভাগ আর ভারতের শাসন বিভাগ, এই 4টা অধ্যায় থেকে অবশ্যই বড় প্রশ্ন আসছে, থাকবেই। এই 4টা অধ্যায় থেকে অবশ্যই বড় প্রশ্ন থাকবেই। এই 4টা অধ্যায় থেকে অবশ্যই বড় প্রশ্ন থাকছে। তার মানে ক নম্বর অধ্যায়? 1, 5, 7 আর 8 অবশ্যই। তাহলে 4টা প্রশ্ন আমরা পাচ্ছি। আর 2টি অধ্যায় থেকে দেখো, এখানে দেখো আর 2টি অধ্যায় এখানে রয়েছে। দেখো এই যে একটা অধ্যায় 6 নম্বর অধ্যায়টা, 6 অধ্যায় আর তোমার 9 অধ্যায়। 6 নম্বর অধ্যায়ে কী রয়েছে? ওই যে সরকারের বিভিন্ন বিভাগ এবং ভারতের বিচার বিভাগ, হয় বড় প্রশ্ন নাহলে ছোট প্রশ্ন, মানে একটা অধ্যায় থেকে থাকবে। তাহলে ধরে নাও যে 6 নম্বরের প্রশ্ন, 6 নম্বর অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন দিল, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর নীতির পক্ষে বিপক্ষে যুক্তি। তাহলে 9 নম্বর অধ্যায় থেকে, অর্থাৎ ভারতের বিচার ব্যবস্থা থেকে কিন্তু তখন আর বড় প্রশ্ন হবে না, ছোট প্রশ্ন হবে। আবার একই রকমভাবে দেখা যাচ্ছে যদি আমাদের এখানে দিয়ে দিল 9 নম্বর অধ্যায় থেকে দিয়ে দিল একটা প্রশ্ন যে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তাহলে 6 নম্বর যে এই যে সরকারের বিভিন্ন রূপ, সে অধ্যায় থেকে আর বড় প্রশ্ন হবে না। তাহলে আমরা অবশ্যই এইভাবে বড় প্রশ্নটা করব। যাই হোক, তোমাদের এই ইউটিউবের মাধ্যমে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, কতটা
সঠিক হচ্ছে জানি না, অবশ্য ট্রেনিংও দেওয়া হয়েছে কীভাবে ক্লাস নেওয়া হবে, আমাদের দেওয়া দেওয়া হয়নি। অনেক ওই ইউটিউবের মাধ্যমেও অনেক ক্লাস পাওয়া যাচ্ছে, তোমরা সেখানে সার্চ করে নিয়ে দেখতে পারো ক্লাসগুলো। আমিও যথাসাধ্য চেষ্টা করব লেখার। এর পরের দিন আমি তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশন থেকে যে দুটো প্রশ্ন যে লিখে পাঠাবো এবং বুঝাবো। সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো, বাড়িতেই থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ঠিক আছে।